স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা শুরু করব নতুন একটা টপিক আমাদের আদর্শ গ্যাস টপিকের উপরে, বাস্তব গ্যাস টপিকের উপরে। সেটা হচ্ছে কি সংকোচনশীল গুণাঙ্ক জেড। আমরা এখান থেকে স্টার্ট করব আজকের লেকচারটা। তো এখন হচ্ছে যে কি আমার প্রথমে বুঝতে হবে যে সংকোচনশীল গুণাঙ্ক এই জিনিসটা কি, এটা কি জন্য আসছে আমার এখানে। হ্যাঁ, তো এখন দেখো স্যার, এতক্ষণ ধরে আমরা যতগুলো কথা বলতেছি, যতগুলা গ্যাস নিয়ে কথা বলেছি, সবগুলো ছিল কি বাস্তব গ্যাস। তো এখন আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা কি জানো? এখন আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের বাস্তব গ্যাস আছে, আমাদের বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের চাইতে কি পরিমাণ বিচ্যুত হয়েছে, আদর্শ গ্যাসের চাইতে কি পরিমাণ বিচ্যুত হয়েছে, আদর্শ গ্যাসের চাইতে বাস্তব গ্যাসটা কি পরিমাণে বিচ্যুত হয়, আমরা মূলত এটা দেখবো। এখন প্রশ্ন করতে পারো, ভাই বিচ্যুতের অর্থ কি? বিচ্যুতের অর্থ হচ্ছে, আমরা জানি, আমরা ধরে নিছি দুনিয়ার যতগুলা গ্যাস আছে সবগুলা গ্যাস হচ্ছে কি আদর্শ গ্যাস। আমরা ধরে নিছি কিনা বলো? দুনিয়ার যতগুলা গ্যাস আছে সবগুলা কি আদর্শ গ্যাস, এটা আমরা বাই ডিফল্ট ধরে নিছি। হ্যাঁ, তো এখন আমার দেখতে হবে যে আমার অন্যান্য যেগুলা রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস আছে, তারা আদর্শ গ্যাসের সাথে কিরকম ম্যাচ করে, তাদের ম্যাচ কি বেশি হয় নাকি তাদের ম্যাচ কম হয়? এই যে ম্যাচিং এর বেশি কমের যে বিষয়টা, এটাকে আমরা বলতেছি বিচ্যুত। তো এতটুকু পর্যন্ত বোঝা গেলে একটু স্যার আমাকে বলো যে ভাই বুঝতে পারছি। তো এই যে আমাদের সংকোচনশীল গুণাঙ্ক বিচ্যুতি, এই বিচ্যুতিটা মূলত মেজার করা যায় অনেকভাবে, তবে সবচেয়ে পপুলার যেটা মেথড সেটা হচ্ছে কি এই সংকোচনশীল গুণাঙ্ক, সেটার নাম হচ্ছে কি এই যে সংকোচনশীল গুণাঙ্ক। এই স্পেশালি সংকোচনশীল গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড, এটা দ্বারাই মূলত কি করা হয়, তুলনা করা হয় যে গ্যাসগুলার বিচ্যুতির পরিমাণ কেমন, এটা হচ্ছে কি করা হয়, নির্ণয় করা হয়। তো এটাকে ধরা হয়েছে এরকম করে, যেটা বের করা হয় কিভাবে, তোমাকে বলতে হচ্ছে যে কি এখানে তুমি উপরে লিখবা, দাঁড়াও, তুমি এখানে উপরে লিখবা বাস্তব গ্যাসের মোলার আয়তন, ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের মোলার আয়তন, এই জিনিসটা দিয়ে মূলত তুলনা করা হয়। তো এটাকে লেখা হয় কেমনে, যে উপরে হচ্ছে আমার ভি অফ রিয়েল ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি ভি অফ আইডিয়াল, এভাবে লেখা হয় আর কি। হ্যাঁ, z ইকুয়াল টু ভি অফ রিয়েল আইডিয়াল, তারা শর্ট নোটেশন ইউজ করতে পারো যে ভি আর ডিভাইডেড বাই কি ভি আই। ওকে, তো এটাকেই বলা হয় সংকোচনশীল গুণাঙ্ক জেড কে ডিফাইন করা হয় এভাবে, যে মোলার মানে বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইডেড বাই তোমার আদর্শ গ্যাসের মোলার আয়তন, এদের মধ্যে আমরা তুলনা করবো আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে যে কি আমার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তো আমরা চাইলে কিন্তু এই সূত্রটাকে আরেকটু ফার্দার মোর একটু এক্সটেন্ড করতে পারি। কিভাবে দেখো, একদম সহজভাবে আমরা জানি, তার আগে দেখো আমরা কি জানি, আমরা জানি পিআই ভিআই মানে পিভি ইজ ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি, জানি কিনা বলো? তাহলে এখান থেকে দেখি বলো তো, ভিআই সমান কি পাই? ভিআই সমান পাই আমি এন আর টি ডিভাইডেড বাই পিআই। এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। আবার আমরা কি দেখলাম আজকে নতুন করে, জেড ইজ ইকুয়াল টু কি, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভিআর ডিভাইডেড বাই ভিআই। তো একটু কষ্ট করে তুমি ভিআই এর মানটা 1 নাম্বার সমীকরণ থেকে এখানে পুট করে দাও তো, দেখো তো কি আসে। এখানে আসছে বেশি কিছু না, এখানে আসবে আমার এনআরটি ডিভাইডেড বাই কি পিআই, আদর্শ চাপ। তাহলে এটাকে যদি উপরে তুলে ফেলি তাহলে কি হচ্ছে দেখো তো, পিআই ইন্টু ভিআর ডিভাইডেড বাই কত, এন ইন্টু আর ইন্টু টি। এবং দেখবা এই সমীকরণটা আমি একটু এদিক ওদিক নাড়াচাড়া করলে দেখো কি হয়, এখানে হচ্ছে পি আইডিয়াল ইন্টু ভি রিয়াল সমান সমান জেড এন আর টি। এই একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, এবং এই সমীকরণটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় বাস্তব গ্যাসের সিম্পলিফাইড সমীকরণ। বাস্তব গ্যাসের মানে কি বলতাম, এটাকে বলা হয় সরল সমীকরণ। মানে এই সমীকরণ দ্বারাও তুমি কি লিখতে পারো, বাস্তব গ্যাসকে লিখতে পারো। আমরা তো একটা বাস্তব গ্যাসকে লেখার সমীকরণ শিখছি না গত ক্লাসে, সেটা কি ছিল, ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন ছিল কিনা বলো?
আমরা গত ক্লাসে একটা ইকুয়েশন শিখছি যে বাস্তব গ্যাসের সমীকরণ লেখার উপায়, সেটা হচ্ছে কি যে আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা নতুন করে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি বলতো, বাস্তব গ্যাসকে লেখার সবচেয়ে শর্টকাট উপায় কি, সেটা হচ্ছে যে কি পিআই ভিআর সমান জেড ইন্টু এনআরটি। খেয়াল করে দেখবে, এটা আমাদের বইতে কেমন আছে জানো, বইতে আছে এরকম করে যে পিভি সমান সমান কি জেড এনআরটি এভাবে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি পোলাপান্ত সবাই মনে করবে আচ্ছা এটা মনে হয় আদর্শ গ্যাসের চাপ, এটা মনে হয় আদর্শ গ্যাসের আয়তন, কিন্তু ভুল। এটা কিন্তু স্যার আদর্শ গ্যাসের আয়তন না, এটা কিন্তু বাস্তব গ্যাসের আয়তন। এটা মাথায় রাখবা। এই চাপটা হচ্ছে কি অবস্থায় চাপ, এটা হচ্ছে আমার আদর্শ অবস্থায় চাপ, ঠিক আছে, কিন্তু এই যে আয়তনটা এটা কিন্তু আমার বাস্তব আয়তন, এটা মাথায় রাখতে হবে স্যার। এর জন্য নোটেশন সহ সুন্দর করে লিখে নাও। এই জিনিসটা স্টুডেন্টরা বেশি বেশি ভুল করে এবং ভুল লিখে, ভালো করে বুঝতে পারে না আর কি। হ্যাঁ, তো তুমি যেন ভালো করে বুঝতে পারো তাই তোমাকে আমি এখানে একদম সুন্দর করে নোটেশন সহকারে লিখে দিছি। তাহলে কি হবে, আদর্শ গ্যাসের চাপ কিন্তু বাস্তব গ্যাসের আয়তন সমান জেড এনআরটি। তাহলে যদি আমি এক মোলের জন্য লিখতে চাই তাহলে কি হবে, তাহলে এখানে কিছু হবে না, এখানে হবে আমার পিআই ইন্টু ভিআর সমান সমান জেড ইন্টু আর ইন্টু টি, শেষ। এটা হচ্ছে এক মোলের জন্য, অনলি ফর 1 মোল। ওকে, লেখা হয়েছে স্যার। তাহলে এখন আমরা চলে আসি একটু জেড এর ভ্যালু নিয়ে কথা বলি যে ভাই জেডটা কিরকম। তো আমাদের জেড এর মধ্যে খুব মানে আমাদের জেড যেটা আমরা পড়বো, এই জেড কে আমরা দুই ধরনের ভ্যালুর মধ্যে ভাগ করতে পারি। আমরা এই জেড কে মেইনলি দুই ধরনের ভ্যালুর মধ্যে ভাগ করতে পারি। কিরকম কিরকম তুমি বলবা, হয় জেড এর মান 1 এর সমান হবে অথবা জেড এর মান 1 এর সমান হবে না। তুমি একটু করে সমীকরণের মধ্যে এই যে আমরা বললাম যে পিভি সমান জেড ইন্টু এনআরটি, তুমি এখানে জেড এর মানটা 1 বসাও তো, দেখো তো কত আসে। তুমি যখন জেড এর মানটা 1 বসাবা তখন আমার সমীকরণটা হবে পিভি সমান কত, এনআরটি। তার মানে দেখো তো জেড সমান যদি 1 হয়ে যায় তখন এই সমীকরণটা কিসে কনভার্ট হয়ে যায়, তখন এটা আদর্শ গ্যাস সমীকরণে কনভার্ট হয় কিনা বলো। অর্থাৎ জেড এর মান যদি কখনো 1 পাই তখন আমার বলতে হবে যে সেই গ্যাসটা আদর্শ গ্যাস। তো মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে যে বলো তো তোমাকে কিছু গ্যাসের প্যারামিটার দিয়ে দেবে, আমরা একটা ম্যাথ করবো এখন একটু পরে, যে তোমাকে সেখান থেকে বলতে বলবে যে গ্যাসটাকে আদর্শ গ্যাস নাকি আদর্শ গ্যাসটা ব্যাখ্যা করো। তখন তোমার এই সূত্রটা ইউজ করে দেখাইতে হবে যেটার মান কি কিসের সমান, 1 এর সমান। তখন তুমি বলতে পারবা সেটা কি গ্যাস, বাস্তব গ্যাস, সরি আদর্শ গ্যাস। তো এখন দেখো এরপর আরেকটা কেস আমরা এখানে পেলাম, সেটা কি যে জেটের মান 1 এর সমান না। আচ্ছা 1 এর যদি সমান না হয় তাহলে এটার কয়টা কেস, দুইটা কেস। কিরকম, জেটের মান তুমি বলছো 1 এর সমান না, তাহলে 1 এর সমান না মানে কি, 1 এর সমান না মানে হয় জেটের মানটা 1 এর চেয়ে ছোট হবে অথবা জেটের মানটা 1 এর চেয়ে কি হবে, বড় হবে। একটু লিখে রাখি, জেড সমান আমরা কি জানি, জেড সমান আমরা জানি রিয়েল ডিভাইডেড বাই কি আইডিয়াল। তো এখন দেখো তো স্যার জেড এর মান 1 এর কম কখন হবে বলো তো, এই জেড এর মানটা লেস দেন 1 কখন হবে। আমরা জানি সমীকরণ থেকে, বলো সমীকরণ না সরি, আমরা ভগ্নাংশ থেকে জানি। দেখো তো ভগ্নাংশ আমরা কি জানি, কিন্তু ভি তো রিয়েল, হ্যাঁ স্যার ভি তো রিয়েল, বাট ওই অবস্থায় তারা কই গেল যাই, হ্যাঁ এখানে স্যার আমরা যে ভি রিয়েলটা পাইলাম, এই রিয়েলটা কখন হবে, এই রিয়েলটা তখনই হবে যখন জেটের মানটা আমি ডিফাইন করব না। যখন আমি জেটের মানটা 1 ডিফাইন করে দেব তখনই এই রিয়েলটা কনভার্ট হয়ে যাবে কোথায়, আইডিয়ালে। যেহেতু স্যার আমি এখানে জেটের মানটা 1 কি করি স্যার ডিফাইন করে দিছি, তাই তুমি এখানে এটা রিয়েল না বলে আইডিয়াল বলতে পারো। কিন্তু এই অবস্থায় তুমি তাকে আইডিয়াল বলতে পারবে না, কারণ এখানে জেটের মান কি করা হয় নাই, সেট করা হয় নাই। কারণ কি, হয় 1 এর চেয়ে বেশি অথবা 1 এর চেয়ে কি কম, এজন্য। বাট এখানে তোমাকে মানটা ফিক্স করে দেওয়া হয়েছে যে জেটের মানটা কত 1, জেটের মানটা কত 1, এজন্য এটাকে তুমি আদর্শ আয়তন চালাই দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন যেটা বলতেছি স্যার দেখো তো উপরেরটা হচ্ছে কি আমার লব, নিচেরটা হচ্ছে কি আমার হর। স্যার দেখি বলতো স্যার এই জেটের মানটা কখন 1 এর থেকে কম হবে, যেমন হচ্ছে ধরো 1/10, এই 1/10 তুমি যেটা ভাগ করে দেখো দেখবা যে কি এর মানটা 1 এর থেকে কম। কেন কম আসছে বলো তো, কারণ এটা লব এটা হর। হরের মানটা দেখো স্যার বেশি কিনা বলো, এখানে হরের মানটা লবের থেকে বেশি কিনা বলো তো। তার মানে আমার জেটের মানটা 1 এর কম হবে কখন, যখন হচ্ছে আমার ভি আই এর মানটা বেশি হবে ভি রিয়েল থেকে। অর্থাৎ আরো সুন্দর করে বলতে গেলে আমার বাস্তব আয়তন কি হবে, বাস্তব আয়তন যখন কম হবে, যখন বাস্তব আয়তন কি হবে, কম হবে। বাস্তব আয়তন কম হইলে পরে আমরা এটা বলতে পারি। ওকে সরি,
এখন দেখো তো স্যার জেড এর মান কখন একের চেয়ে বড় হবে, তুমি এই সমীকরণ উল্টাতে, ধরো এটা হলো কত 10/2, তুমি 10কে 2 দিয়ে ভাগ করে দেখবা আনসার আসবে কত 5, যেটা মানে কি একের থেকে বেশি কিনা বলো। তার মানে 10 আচরণ করতেছে কিসের মতো, ভি আর এর মতো, 2 আচরণ করতেছে কিসের মতো, ভি আই এর মতো। তাহলে দেখো তো একের চেয়ে বেশি কখন হবে, যখন আমার ভি রিয়েলের মানটা, যখন আমার ভি রিয়েলের মানটা আইডিয়ালের থেকে বড় হবে। তাহলে এই অবস্থায় আমি বলতে পারবো যে আমার বাস্তব আয়তন কেমন বেশি। তাহলে আমি এই অবস্থায় বলতে পারবো কি, যে আমার বাস্তব আয়তন কেমন বেশি। ওকে, তো এখন আমার একটু জিনিসটা বুঝতে হবে যে ভাই ভাই বাস্তব আয়তন কম, বাস্তব আয়তন বেশি, এগুলোর অর্থটা কি। তো এখন আমরা একটু চলে যাই জিনিসটা বুঝতে, যে বাস্তব আয়তন কম বা বাস্তব আয়তন বেশিটা মানে কি। বাস্তব আয়তন কম এটার অর্থ কি, আবার বাস্তব আয়তন বেশিটার অর্থ কি। আচ্ছা দেখো, এখন আমি কি করলাম, একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। দেখো সেটা কি, আমি এখানে একটা পিস্টন নিলাম, একটা পাত্র নিলাম, এই পাত্র ধরো আমার কিছু পরিমাণে বাস্তব গ্যাস আছে, হ্যাঁ। এখন আমি কি করলাম, এদের উপরে একটা পিস্টন দিয়ে কি করতেছি, আমি একটা চাপ প্রয়োগ করতেছি কিনা বলো, একটা পিস্টন দিয়ে আমি কি করতেছি, উপর থেকে চাপ প্রয়োগ করতেছি। তাহলে কি হচ্ছে, গ্যাসগুলা আস্তে আস্তে কি হচ্ছে স্যার, সংকুচিত হচ্ছে কিনা বলো। আমি করছি কি, প্রথমে চাপ দিচ্ছি হচ্ছে কি এরকম, চাপ হচ্ছে প্রথমে কম দিলাম, পরে আস্তে আস্তে বাড়াচ্ছি। তার মানে কি, আমি এখানে চাপ কি করতেছি, আস্তে আস্তে বাড়াচ্ছি, চাপ আমি কি করতেছি, আস্তে আস্তে বাড়াচ্ছি। তার মানে এখানে চাপটা হচ্ছে কি এরকম, চাপটা হচ্ছে মোটামুটি আমি কমই বলতে পারি, চাপটা কেমন, মোটামুটি কম। আচ্ছা, এখন দেখো তো চাপ যখন কম থাকবে এবং যখন আস্তে আস্তে বাড়াবো, দেখো তো স্যার এখানকার অণু যেগুলো আছে, অণুগুলোর মধ্যে কি আছে স্যার, আন্তঃআণবিক আকর্ষণ বল আছে না। যখন তারা মোটামুটি কাছাকাছি আসবে তখন তারা কি করবে, প্রত্যেকে একে অপরকে আকর্ষণ করা শুরু করবে কিনা বলো। তাহলে আগে তারা ছিল ধরো এই জায়গায়, ধরো এরকম তিনটা আগে এই অবস্থায় ছিল। এখন যখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করার ফলে তারা একে অপরের দিকে কাছাকাছি যাবে, তখন তারা হয়ে যাবে এরকম। স্যার দেখি বলো তো, উপরের অবস্থায় গ্যাসের আয়তন বেশি নাকি নিচের অবস্থায় গ্যাসের আয়তন বেশি, বলো তো একটু করে। এখানে হচ্ছে যে কি আমার আকর্ষণ বলটা কাজ করতেছে না, যখন আমি চাপ দিলাম, যখন অণুগুলা কাছাকাছি আসা শুরু করছে, তখন হচ্ছে যে কি আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি করতেছে, কাজ করতেছে। তো বলতো স্যার কোন অবস্থায় আয়তন বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল যখন কম তখন, নাকি আন্তঃআণবিক আকর্ষণ বল যখন বেশি তখন, বলো তো আমাকে। তো এই যে বললাম যে আয়তন, আয়তন বলা যায় কথা, গ্যাপ বলো সেম কথা। তুমি বলো স্যার গ্যাপ কোথায় বেশি, তুমি দেখতেছো গ্যাপ স্যার এখানে বেশি, হ্যাঁ, যখন আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করতেছে না। আর গ্যাপ কম কোথায় বলো তো, এখানে হচ্ছে যে কি আমার গ্যাপটা কম, কারণ কি আকর্ষণ বলের কারণে তারা কাছাকাছি চলে আসে, তাদের গ্যাপ কি হয়ে গেছে, কম হয়ে গেছে। এই গ্যাপ কম, গ্যাপ কমের অর্থ হচ্ছে কি আমার আয়তন কম। তাহলে বুঝতে পারছি কিনা বাস্তব গ্যাসের আয়তন কম মানে কি এরকম, যখন আমার সিচুয়েশনের মধ্যে চাপ কম থাকবে, যখন আমার সিচুয়েশনের মধ্যে কি থাকবে, প্রেসার কম থাকবে, তখন তারা কাছাকাছি আসা শুরু করবে। তুমি লিখতে পারো, যখন আমি আস্তে আস্তে চাপ বাড়াচ্ছি তখন কি করবে, রিয়েল অণুগুলা, আমার রিয়েল অণুগুলা, সরি রাল না রিয়েল, আমার যেটা রিয়েল অণু আছে, ওই রিয়েল অণুগুলা কি করবে, ওই রিয়েল অণুগুলা কাছাকাছি আসা শুরু করবে, ওই রিয়েল অণু, ওই রিয়েল অণুগুলা কাছাকাছি আসা শুরু করবে, কাছাকাছি আসা শুরু করবে, কাছাকাছি আসা শুরু করবে। তো যখন তারা কাছাকাছি আসতে শুরু করবে তখন কি হবে, কাছাকাছি আসছে মানে নগদে আয়তন কমে গেছে, নগদে আয়তন কি হয়ে গেছে স্যার, কমে গেছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তার মানে বুঝছি কিনা বলো, যখন আমরা আস্তে আস্তে চাপ বাড়াবো তখন রেল অণুগুলো কাছাকাছি আসবে, কাছাকাছি আসার ফলে তোমার আয়তন কি হয়ে যাবে, কমা শুরু করবে। তো এখন দেখো যখন তারা কাছাকাছি আসতেছে, কাছাকাছি আসতেছে অর্থ কি, যখন তারা কাছাকাছি আসতেছে তখন তাদেরকে তরল করা কেমন হবে, তখন তাদেরকে তরল করা সহজ হবে, তখন তাদেরকে তরল করা সহজ হবে। আচ্ছা, একটু লিখে নাও স্যার, দেখি কি লিখছে এখানে, কম হলে। আচ্ছা, তাইলে আমরা এই কথাগুলো লিখলাম। তো এখন তো আমি যখন এক্সামে লিখবো আমার তো এতগুলো জিনিসপত্র মানে বড় বড় সড়ো করে লিখতে হবে না, তাই না। আমি জাস্ট মেইন কথাটা লিখবো, সেটা কি, দেখো তো স্যার আমার, দেখো তো স্যার আমার এই কেসে কি হচ্ছে, হুম, দাঁড়াও তো, আচ্ছা
দেখো তো স্যার, আমার যখন জেটের ভ্যালুটা 1 থেকে কম, রে ভাই, যখন আমার ভ্যালুটা জেটের ভ্যালুটা 1 থেকে কম, তখন কি হচ্ছে, তখন আয়তনটা হ্রাস পায়, অর্থাৎ তখন তরল করা কি হয়, সহজ হয়। তো পরীক্ষার হলে প্রশ্ন আসে আমাদের যে কোন অবস্থায় গ্যাসকে তরল করা সহজ হয়। মাথায় রাখবা, জেটের মান যখন 1 থেকে কি হবে, কম হবে, তখন তাকে তরল করা সব থেকে সহজ হবে। পরীক্ষার মধ্যে কিন্তু ম্যাথ আসলে আমরা যেন করতে পারি মতো। ওকে, তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি যে বাস্তব গ্যাসের আয়তনটা কম কিভাবে হচ্ছে। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট যে কেসটা পড়বো, সেটা হচ্ছে যে কি, যে বাস্তব গ্যাসের আয়তন বেশিটা আবার কেমন কথা। যে বাস্তব গ্যাসের আয়তনটা বেশি, এটা আবার কেমন কথা, বাস্তব গ্যাসের আয়তন বেশি, তো এটা আবার কেমন কথা, একটু বুঝে বলেন তো। আচ্ছা দেখো, আমি সেম টু সেম যে উদাহরণটা নিয়েছিলাম ওটাতে আবার চলে যাই। যে ধরো একটা কন্টেনার আছে, এখানে ধরো হচ্ছে কিছু পরিমাণ বাস্তব গ্যাস আছে। এখন আমি কি করলাম, এটার উপরে যে আমার পিস্টনটা আছে, আমি কি করছি, পিস্টনের উপর এখন চাপ অনেক বেশি বাড়াই ফেলছি। আগে আমি কি করছিলাম, মোটামুটি আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, ঠিক আছে, সমস্যা নেই, তখন আমরা এই কেসটা দেখছিলাম। এখন আমি কি করছি, অনেক বেশি পরিমাণ চাপ দিচ্ছি। অর্থাৎ দেখো না, প্রথমে আস্তে আস্তে করে চাপ দিচ্ছিলাম, আস্তে আস্তে করে দেওয়ার পর এখানে অনেক বেশি জুড়ে বাড়াই ফেলছি। বুঝতে পারছো কিনা বলো, এখানে একটা কন্টিনিউটি আছে, মানে একটার পর একটা হচ্ছে। প্রথমে আমি আস্তে আস্তে চাপ দিছিলাম, এরপর এখানে বেশি করে চাপ দিচ্ছি, অনেক জোরে করে। এখন দেখো, অনেক জোরে চাপ দেওয়ার ফলে কি হচ্ছে, দেখো তো স্যার, অণুগুলা অনেক বেশি কাছাকাছি চলে আসছে কিনা বলো। এখন দেখো, আমরা জানি প্রত্যেকটা অণুর মধ্যে কি আছে, প্রত্যেকটা অণুর মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, প্রোটন আছে। তো যখন আমি অনেক বেশি চাপ দেব, অণুগুলা করে কি, অনেক বেশি কাছাকাছি চলে আসে। তো অনেক বেশি কাছাকাছি আসার ফলে এখানকার ইলেকট্রন আর এখানকার ইলেকট্রন পরস্পর বিকর্ষণ করতে শুরু করে। অর্থাৎ বাস্তব গ্যাসের আয়তন বেশি হতে কি, তো চাপ যখন আমি অনেক বেশি বাড়াবো, ডাবল ডাবল এরো মানে কি, অনেক বেশি, মানে উচ্চ চাপ। আমি আরো সুন্দর করে বলতে পারি, উচ্চ চাপ বলতে পারি। যখন আমি চাপের মানটা অনেক বেশি বাড়াবো, উচ্চ চাপ, তখন দেখতে পাবো কি, তখন দেখতে পাবো একটা গ্যাসের অণু আরেকটা গ্যাসের অণুকে বিকর্ষণ করতে শুরু করবে। একটা গ্যাসের অণু আরেকটা গ্যাসের অণুকে বিকর্ষণ করতে শুরু করবে। তো বিকর্ষণ করার ফলে কি হবে, তারা একটু দূরে দূরে চলে যাবে। তারা কি করবে, দূরে দূরে চলে যাবে। এই তো, তারা দূরে দূরে চলে যাবে। এখন দেখো, তারা যখন দূরে দূরে চলে যাচ্ছে, বলো স্যার, গ্যাপটা বাড়তেছে না, গ্যাপ কি হচ্ছে, বাড়তেছে। আর আমরা জানি গ্যাপ বাড়া মানে কি করা, গ্যাপ বাড়া মানে কিছুই না, সিম্পলি আয়তন বেড়ে যাওয়া। তাহলে এবার বুঝতে পারছি কিনা বলো, যে বাস্তব গ্যাসের আয়তন বেশিটার অর্থ কি। বাস্তব গ্যাসের আয়তন বেশিটার অর্থ হচ্ছে, যখন আমি চাপ বাড়াইতে বাড়াইতে অনেক বেশি চাপ দিয়ে ফেলবো, তো এটা হচ্ছে 1 নাম্বার কথা। চাপ বাড়াইতে বাড়াইতে যখন অনেক বেশি চাপ দিয়ে ফেলবো, তখন কি হবে, গ্যাসের অণুগুলা পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে। গ্যাসের অণুগুলা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে। লিখো, পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে। এখন যখন ইলেকট্রন ইলেকট্রন, প্রোটন প্রোটন পরস্পরকে রিপালশন করবে, তখন তারা কি করবে, দূরে দূরে চলে যাবে। তখন তারা কি করবে, দূরে দূরে চলে যাবে। আর দূরে দূরে চলে গেলে গ্যাপটা বাড়তেছে, ফলে আয়তন বেড়ে যাচ্ছে। তো এই কেসটা কখন, যখন আমার জেটার মানটা কিন্তু 1 থেকে বেশি হয়। আমি কিন্তু এখানে বলে দিছি, তার মানে জেটার মান যখন 1 থেকে বেশি হয়, তখন আয়তন বাড়তে থাকে। এবং যেহেতু গ্যাসগুলাকে কাছাকাছি আনা কষ্ট হয়ে যায়, দেখো জেটার মান যখন 1 চেয়ে বড় হয়, গ্যাসগুলোর গ্যাপ কিন্তু অনেক বাড়তেছে অণুগুলোর মধ্যবর্তী, তাহলে গ্যাসগুলোকে কাছাকাছি আনা অনেক কষ্টকর। তার মানে গ্যাসগুলোকে কাছাকাছি আনা কি, অনেক টাফ বা অনেক কি, কষ্টকর। তার মানে হচ্ছে যে কি, যেহেতু তারা কাছাকাছি আসতে চায় না, তাদেরকে সহজে কি করা যাবে না, তাদেরকে সহজে তরল করা যাবে না, সহজে তরল করা যাবে না। লিখে নাও স্যার, আর লেখা হলে একটু বলিও। এখন তাইলে আমরা একটা দুইটা ম্যাথ করি, তাইলে আমরা মোটামুটি একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং আসবে আমাদের এই প্রবলেমগুলোর উপরে, যে সংকোচনশীল গুণাঙ্ক জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তাহলে আসো একটা প্রবলেম লিখি, গাণিতিক প্রবলেম। সরি, তো লিখো 1 নাম্বার দিয়ে। তো তারাও তো স্যার, আমার এখানে কানেকশন ঝামেলা করতেছে। তো এখানে হচ্ছে প্রশ্নটা বলতেছে কি, দেখো একটা, যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, যেটার আয়তন 350 ml, 58 m এবং 300 কেলভিন তাপমাত্রায় আছে। তো বলছে যে কি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি আদর্শ গ্যাস হবে, আর একে ইজিলি তরল করা যাবে কিনা। তাহলে আসলে এটা আমরা আনসার করা শুরু করি। প্রথমত হচ্ছে দেখি, এখানে আমরা যেহেতু জানি না যে এটা আইদার আদর্শ নাকি আইদার বাস্তব, তো এটাকে আমার ইউজ করতে হবে সমীকরণ, সেটা হচ্ছে যে কি, এই যে আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু কি,
জেড এন আর টি। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমার জেড এর মানটা বের করে দেখতে হবে। তাহলে আসলে জেড এর মানটা আমরা বের করে দেখি। তাহলে কি হবে, উপরে হবে পিভি, নিচে হবে কি এন ইন্টু আর ইন্টু টি। এখানে দেখো পি এর মান হবে কত 50 এটিএম, আর ভি দেওয়া আছে কত 350 ml। তো কষ্ট করে 350কে আমরা 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে যাব, ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে কত 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 300 কেলভিন, আর মূল সংখ্যা তো কত 1 মোল। তো তুমি যখন এটা ক্যালকুলেশন করবা দেখো তো কত আসে, একটু হিসাব নিকাশ করে দেখো, মানে নিয়ারলি 0.7 আসে কিনা। দেখো স্যার 0.7 এর মতো আসে কিনা। তার মানে আমরা এখান থেকে হিসাব নিকাশ করে দেখলাম যে জেড এর মান 0.7, অর্থাৎ জেড এর মান কি লেস দেন 1। তো যেহেতু লেস দেন 1, স্বাভাবিক এটা হচ্ছে কি গ্যাস বলবো আমি, প্রথমে হলো এটা বাস্তব গ্যাস, এটা আদর্শ গ্যাস না। আর যেহেতু জেড এর মান লেস দেন 1, তাহলে ইয়েস একে কি করা যাবে, সহজে তরল করা যাবে। একে সহজে কি করা যাবে, তরল করা যাবে। আচ্ছা তাহলে আমরা লিখে ফেলো, স্যার লিখে ফেললে আমাকে বলো। বুঝতে পারছি। তাহলে একটা এখান থেকে এরকম ম্যাথ আসবে, কিন্তু আমার তুলনা করে বলতে হবে যেটার মান একের সমান হয় কিনা, একের কম হয় কিনা, বা একের বেশি হয় কিনা, এটা জাস্ট তুলনা করতে হবে। যদি দেখা যায় দুঃখিত আজকে অতিরিক্ত ইন্টারাপশন হচ্ছে, তো আসো আমরা শুরু করি আমাদের পড়া। তাহলে মোটামুটি ম্যাথ এটা বুঝতে পারছি কিনা দেখো। তাহলে এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী পার্টে আর কি। হ্যাঁ, তো ম্যাথ দেখা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা বিভিন্ন টাইপের তুলনা করব আর কি। হ্যাঁ, এখন আমরা বিচ্যুতি তুলনা করব। এখন আমরা কি করব, এখানে বিভিন্ন টাইপের বিচ্যুতি তুলনা করব। এই লেখা আসতেছে না, এখানে আমরা কি করব, বিচ্যুতির তুলনা করব। তো দেখো কিরকম, ধরো প্রশ্ন দেওয়া আছে এরকম আমাকে, ধরো হচ্ছে যে কি আমাকে বিভিন্ন ধরনের গ্যাস দেওয়া আছে, একটা চার্ট করি, তারা একটা চার্ট করি। ধরো এরকম একটা চার্ট দেওয়া আছে আমাকে। আচ্ছা তো এখন আমরা দেখবো যে কিছু প্রবলেম দেখবো, সেটা হচ্ছে যে বিচ্যুতির পরিমাণ তুলনায় একটা প্রবলেম দেখবো। এটা দেখলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, যে এখানে আমাকে গ্যাস দেওয়া আছে চারটা, যে এ বি সি ডি, এবং প্রত্যেক গ্যাসের ভ্যালু জেড এখানে দেওয়া আছে। তো আমাকে প্রশ্ন করতে বলছে এখানে যে কোন গ্যাস বেশি বিচ্যুত হয়। আমরা জানি বিচ্যুতের অর্থ কি, বিচ্যুতের অর্থ হচ্ছে যে এই যে আমার বাস্তব গ্যাস, যেটা আমরা জেড এর ভ্যালু দিয়ে বের করতেছি, যে বাস্তব গ্যাসের ভ্যালুটা আমার 1, মানে জেড ইকুয়াল টু 1 থেকে কতটুক পরিমাণ বেশি কতটুক পরিমাণ কম, এটা আমার বের করতে হবে, যে জেড এর থেকে একের পরিমাণ বেশি নাকি জেড এর থেকে একের পরিমাণটা কম, এটা আমাদের কম্পেয়ার করতে হবে। তো তুলনা করবো কেমনে, তো মাথায় রাখতে হবে এটা প্রশ্ন আমরা তুলনা করবো এইভাবে, যখনই তোমাকে জেড এর ভ্যালু দেওয়া থাকবে তুমি কি করবা, জেড এর ভ্যালু থেকে 1 বিয়োগ করে ফেলবা। তুমি কি করবা, জেড এর ভ্যালু থেকে 1 বিয়োগ করে ফেলবা। তুমি দেখবা জেড থেকে 1 বিয়োগ করে করে সেটা কি পরিমাণে আছে। যদি জেড থেকে 1 এর বিয়োগফলটা একের থেকে কম হয়, একের থেকে একের থেকে যদি বেশি হয়ে যায়, তখন হচ্ছে যে কি বলতে পারবো, জেড গ্রেটার দেন 1, আর একের থেকে কম হলে জেড লেস দেন 1। অনেকটা এরকমই লজিক আমরা দেবো। আচ্ছা তোমাকে আমি প্রবলেমটা করে বুঝাই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। আরেকটা কথা, জেড মাইনাস 1 এর মড নিও। মড মানে কি, পরমানটা নিও, কারণ এখানে ভ্যালু মাইনাস আসতে পারে। মাইনাস ভ্যালুর কোনো দরকার নাই, জাস্ট ওটাকে প্লাস করে নিলে হবে। যেমন দেখো এ এর জন্য আমি জানি, এ এর জন্য কি করবো, তুমি জেড মাইনাস 1 করবা। তাহলে জেড কত, 0.7 মাইনাস 1 বিয়োগ করলে কত হয়, তোমার 0.3 থাকতেছে। ওকে, তুমি বি এর ভ্যালু দেখো কত হচ্ছে, জেড মাইনাস 1, তাহলে 1.5 থেকে আমি 1 বিয়োগ করলে কত হয় দেখো তো, তাহলে এখানে থাকতেছে কত 0.5। তারপর তুমি যদি সি এর জন্য বের করো, 1 থেকে 1.3 বিয়োগ করে দেখো, তাহলে কত থাকতেছে 0.3। এরপর হচ্ছে তুমি কি করবা, ডি এর জন্য বের করে দেখবা, সেটা কি 1 থেকে 0.4 বিয়োগ করে দেখো, তাহলে থাকতেছে কত এখানে
0.6। ওকে, তো এখানে আমরা মোটামুটি ভ্যালুগুলো পাইলাম। এখন তুমি দেখো এখান থেকে কম্পেয়ার করে যে সব থেকে বেশি পরিমাণ জেটের ভ্যালু কার বেশি। জেটের ভ্যালু যত বেশি হবে আমরা জানি বিচ্যুতি কি হবে, তত বেশি হবে কিনা বলো। তাহলে আমি দেখতেছি এখানে বিচ্যুতির ক্ষেত্রে ডি এর মান সব থেকে বেশি, কারণ ডি এর ভ্যালু দেখো সব থেকে বেশি 0.6। এরপরে দেখো তো কার বেশি, বি এর বেশি। এরপর দেখো তো কার বেশি, এরপর হচ্ছে আমার সি আছে, এ আছে। আচ্ছা, এখন সি এবং এর মধ্যে দেখো স্যার কিন্তু এখন কম্পেয়ার যদি করতে চাই, দেখো স্যার দুইটাই কিন্তু কি স্যার ড্র ড্র সিচুয়েশন, তাই না? তো তুমি এখানে বলতে গেলে উভয় তুমি এখানে সমান বলতে পারো আর কি, কোনো প্যারা নেই, এ সমান সি। ওকে, তো এটা তো আমার গেল যে কোন গ্যাস বেশি পরিমাণ বিচ্যুত হয়, এটা আমরা ভ্যালুটা দেখে ফেললাম যে কিভাবে ভ্যালুটা আনসার করতে হয়। সবসময় তুমি এখানে কি করবা, বিচ্যুতির মানটা 1 - z এখান থেকে বের করার ট্রাই করবা, তাহলে তোমার আনসারের একুরেসি ভালো আসবে। এরপর দেখো প্রশ্ন বলছে কি যে কোন গ্যাসকে সহজে তরল করা যায়। আমরা জানি যে গ্যাসকে তরল করার শর্ত কি ছিল মনে পড়ে, z <1 হইতে হবে, অর্থাৎ z যত কম তত তরল করা যাবে, তত তরল করা যাবে, এই হচ্ছে যে কথা। তাহলে এখন আমরা এখান থেকে কম্পেয়ারটা করে দেখি যে জেড কার বেশি কার কম। তুমি দেখতেছো প্রথমে আমার জেড সব থেকে বেশি কোথায়, সব থেকে বেশি হচ্ছে 1.5, এরপর হচ্ছে কত, এরপর হচ্ছে আমার 1.3, এরপর হচ্ছে কত 0.7, প্রশ্ন দেখলে বুঝবা 0.7, এরপর কত 0.4। তো আমি দেখছি যে এটা হচ্ছে কি জেড এর মান বেশি। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো যে জেড এর মান কম কোথায়, কম হচ্ছে 0.4 এ, এরপর হচ্ছে কোথায় 0.7 এ, এরপরে 1.3, এরপরে 1.5। তাহলে কম কোথায় 0.4 কিনা বলো। তো আমি দেখতেছি জেড এর মান হচ্ছে 0.4 হচ্ছে কোন গ্যাসে, দেখো তো জেড এর মানটা হচ্ছে 0.4 ডি গ্যাসে। তার মানে হচ্ছে যে কি ডি কে সহজে কি করা যাবে, ডি কে সহজে তরল করা যাবে, কারণ তার জেড এর ভ্যালু 1 এর থেকে কম। আর করা যাবে না কাকে, দেখো তো 1.5 কার ভ্যালু বি, তার মানে হচ্ছে দেখি বি কে কি করা যাবে না, সহজে করা যাবে না। ওকে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বিচ্যুতির পরিমাণ তুলনা করা হয়। এই বিচ্যুতির পরিমাণ আরো সুন্দর করে তুলনা করা যায় গ্রাফিক্যাল ওয়েতে, এটা তো আমরা ম্যাথ করে করলাম। এখন আমরা দেখবো যে বিচ্যুতির পরিমাণটা কিভাবে গ্রাফ দিয়ে করা যায়, বিচ্যুতির পরিমাণটা কিভাবে গ্রাফ দিয়ে করা যায়। তো এই বিচ্যুতির পরিমাণটা গ্রাফ দিয়ে করার একটা ওয়ে আছে, যেটাকে বলা হয় অ্যামাগা বক্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম। তো দেখো তো অ্যামাগা বক্র জিনিসটা কি, এটা হচ্ছে একটা গ্রাফ যেটা জেড ভার্সেস পি একটা গ্রাফ দেখা যাবে, যেটা আমাকে বলে দেবে যে আদর্শ গ্যাসের চাইতে আমার বাস্তব গ্যাসটা কি পরিমাণ বিচ্যুত হয়। অর্থাৎ আগে আমরা বিচ্যুতির পরিমাণ বের করছিলাম কেমনে, হিসাব করে করে না, এখানে ক্যালকুলেশন করে করে। এখন তুমি জিনিসটা গ্রাফের মাধ্যমে সুন্দর করে বুঝতে পারবা। তো এখানে কি থাকবে, একটা লাইন থাকবে z=1 লাইন। আমরা জাস্ট এই z=1 লাইনের মধ্যে তুলনা করে দেখবো যে 1 এর উপরে আছে নাকি 1 এর নিচে আছে। হ্যাঁ, তো এখানে আমরা ধরো পরীক্ষার জন্য কিছু পরিমাণ গ্যাস নিলাম। ধরো কথার কথা আমি এখানে কিছু গ্যাস নিই, যেমন হচ্ছে ধরো হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, একটা অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, ধরো এই 4টা গ্যাস নিলাম। তো আমাকে বললো যে কি তুমি এই 4টা গ্যাসের জন্য তুলনা করে বলো যে অ্যামাগা বক্রটা কেমন হবে। তুমি এই 4টা গ্যাসের জন্য আমাকে কম্পেয়ার করে বলো যে অ্যামাগা বক্রটা কিরকম হবে। তাহলে আমরা কি করি, এটার একটা এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু আছে, আমি ওটা দিয়ে গ্রাফটা প্লট করে ফেলি। দেখো এখানে কিছু গ্রাফ প্লট করা আছে, এখন কিভাবে প্লট করা হয়েছে আমরা দেখবো মেনলি। হ্যাঁ, দেখো প্রথমে আমি দেখতেছি যে z=1 লাইন, এটা এই z=1 এর উপরে সবসময় কিন্তু হাইড্রোজেন আর হিলিয়াম সর্বদা z>1। দেখো এখানে কিন্তু তুমি চাইলে দুইটা অঞ্চলে ভাগ করতে পারো। দেখো কিরকম, আমি যদি এখানে একটা দাগ টানি, এরকম করো অনেকটা, আচ্ছা এইভাবে না টানি, ধরো এদিকে টানলাম, এদিকে বাঁকা হচ্ছে, এদিকে টানলাম। হ্যাঁ, দেখো প্রথমত এদিকে গেলে পি এর মানটা বাড়তেছে, এদিকে গেলে পি এর মানটা কমতেছে। তো কম মানে কি, এদিকে বলতে পারি আমি নিম্নচাপ অঞ্চল, আর এদিকে আমি কি বলতে পারি উচ্চ চাপ অঞ্চল। আচ্ছা স্যার দেখো তো নিম্নচাপ হোক কিংবা উচ্চচাপ হোক, যে চাপ হোক না কেন, আমার হাইড্রোজেন এবং হিলিয়াম এদের মান কিন্তু z=1 এর নিচে কিন্তু আসতেছে না। দেখো তারা কিন্তু সবসময় z=1 এর কোথায়, উপরে। এই যে আমার হাইড্রোজেন এবং হিলিয়াম, এদের z এর মান সবসময় কিন্তু 1 এর থেকে বেশি। হ্যাঁ, এজন্য লিখে রাখবা যে হাইড্রোজেন এবং হিলিয়াম সর্বদা z>1। এখন প্রশ্ন হইতে পারে কেন, এটার আনসার তুমি বলবে এইভাবে যে হাইড্রোজেন এবং হিলিয়াম সাইজে কেমন, অনেক ক্ষুদ্র। এদের সাইজটা কেমন স্যার, অনেক ক্ষুদ্র কিনা বলো। তাই তাদেরকে আমি চাপ দিয়ে সহজে কি করা যায় না, তাই তাদেরকে চাপ দিয়ে সহজে লিকুইড করা যায় না। তো যেহেতু আমি
যতই চাপ বাড়ায় না কেন তাদের লিকুইড করা যাচ্ছে না, তাই এই জেটের মান সবসময় জেটের উপরে থাকবে, কারণ তাদের সাইজটা কেমন ক্ষুদ্র। আরো সুন্দর করে তুমি যদি বলতে চাও, তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল এটা অনেক দুর্বল, তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল এটা অনেক দুর্বল, আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক দুর্বল, যার কারণে গ্যাসগুলা কাছাকাছি আসতে চায় না। তুমি প্রেসার যত বাড়ো না কেন তারা কাছাকাছিও আসবে না, তারা সবসময় দূরে দূরে থাকবে, অনেকটা আন্তঃআণবিক আকর্ষণ বল নাই এরকম অনেকটা। তো এই জন্য মাথায় রাখবা যে সবসময় যে হাইড্রোজেন এবং হিলিয়াম উপরে থাকবে। এখন তুমি বলতে পারছো ভাই উপরে তো দেখলাম যে কি হাইড্রোজেনও আছে হিলিয়ামও আছে, কিন্তু সবার উপরে দিকে হাইড্রোজেন কেন? তুমি বলতে পারো সবার উপরে হাইড্রোজেন কেন? তো এটারও আমরা আনসার পড়বো সামনে, আগে আমরা গ্রাফের ব্যাখ্যাটা পড়ে নিই। তাহলে আমরা হাইড্রোজেন এবং হিলিয়ামের গ্রাফের ব্যাখ্যা পড়ে নিলাম। এখন আমরা একটু নজর দিই, এটা মুছে দিই একটু করে, এটা লিখে নিছো আশা করি, তাহলে আমরা এটা মুছে দিই। এখন আমরা নজর দেব আমাদের বাকি পার্টগুলোতে। বাকি পার্ট বলতে গেলে এখন আমরা নজর দেবো একটু করে কার্বন ডাই অক্সাইডের দিকে এবং অ্যামোনিয়ার দিকে। স্যার তুমি দেখো যখন নিম্নচাপ ছিল, নিম্নচাপ অঞ্চলে যখন আমি আস্তে আস্তে প্রেসার বাড়াচ্ছিলাম, দেখো আমার অ্যামোনিয়া কিন্তু 1 মানে Z=1 এর যে লাইন আছে সে লাইন থেকে কিন্তু নিচে যাচ্ছে। তার মানে কি জেড এর মান কিন্তু হ্রাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে, অর্থাৎ এতটুক পর্যন্ত অঞ্চল সে কি হয় Z<1 হয়, অর্থাৎ জেড এর মান হ্রাস পাইছে। সেম পরিমাণ জিনিস কিন্তু আমরা দেখতে পাইছি কার্বন ডাই অক্সাইডের জন্য। আমি যত বেশি আস্তে আস্তে চাপ বাড়াচ্ছি দেখো তার কিন্তু জেটের ভ্যালু কমতেছে কিনা বলো। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে নিম্নচাপ অঞ্চলে, তুমি বলতে পারো এখানে নিম্নচাপ অঞ্চলে কি হয়, নিম্নচাপ অঞ্চলে আমার জেটের ভ্যালু <1 হয়। এটা কিন্তু আমরা এক্সপেরিমেন্টালিও দেখছি, গ্রাফ থেকেও দেখছি। দেখো তো স্যার তোমাকে যখন আমি পড়াইছিলাম জেটের ভ্যালুগুলো কোথায় কি হয় না হয়, এখানে কিন্তু বলছি দেখো যে জেটের ভ্যালু যখন 1 থেকে কম হবে তো কখন, যখন আমি আস্তে আস্তে প্রেসার বাড়াবো, এবং জেটের ভ্যালু 1 থেকে কম, এটার অর্থ কি যে তাদের আয়তন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কি কারণে তাদের মধ্যে অণুগুলা কাছাকাছি আসতে শুরু হচ্ছে। তো এই কথাগুলো এখানে আমরা লিখবো যে কি কথা, যে এখানে নিম্নচাপ অঞ্চল Z<1, তার মানে কি এই অঞ্চলে কি করা যাবে, এই অঞ্চলে সহজে কি করা যাবে, সহজে গ্যাসটাকে তরল করা যাবে। আচ্ছা, এরপর যখন আমি আরো চাপ বাড়াচ্ছি এক পর্যায়ে কি হবে, দেখো স্যার দেখতেছি আমি এক পর্যায়ে, দেখো স্যার এখান থেকে জেটের ভ্যালুটা বাড়া শুরু করছে, দেখো জেটের ভ্যালুটা এক পর্যায়ে এখানে বাড়া শুরু করছে। এখন প্রশ্ন, জেটের ভ্যালু বাড়তেছে কেন? কারণ আমি এত বেশি এখন চাপ প্রয়োগ করছি যে অণুগুলো এখন কাছাকাছি আস্তে আস্তে এমন পরিমাণে আসছে যে তাদের একটার ইলেকট্রন অপরটার ইলেকট্রনকে রিপালশন করে, বিকর্ষণ করে তাদেরকে দূরে দূরে সরাই দিচ্ছে, তাদেরকে কি করতেছে, দূরে দূরে সরাই দিচ্ছে। যার কারণে এখানে আমার কি হচ্ছে, জেটের ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। দেখো এখানে কিন্তু জেটের ভ্যালুটা বাড়তে বাড়তে দেখো স্যার 1 লাইনের উপরে চলে গেছে, 1 মানে 1 লাইনের উপরে চলে গেছে। তার মানে এখান থেকে এতটুক অঞ্চল পর্যন্ত 1 এর নিচে ছিল না, তাহলে যতক্ষণ পর্যন্ত 1 এর নিচে ছিল সেই অঞ্চলে সহজে আমি কি করতে পারবো, তাকে তরল করতে পারবো, সেটা নাইট্রোজেনের জন্য হোক কিংবা কার্বন ডাই অক্সাইডের গ্যাসের জন্য হোক। এক পর্যায়ে আমি যখন চাপ বাড়াইছি দেখো এটা কিন্তু 1 এর উপরে চলে গেছে, অর্থাৎ বিচ্যুতির পরিমাণ মানে অনেক বেশি। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে তো দেখতেছি যে বেশি পরিমাণ বিচ্যুত হচ্ছে কে, অর্থাৎ বেশি পরিমাণ দেখো স্যার নিচের দিকে কে আসতেছে, বেশি পরিমাণ নিচের দিকে কিন্তু আসতেছে আমার অ্যামোনিয়া গ্যাসটা, বেশি পরিমাণ নিচের দিকে আসছে কি আমার অ্যামোনিয়া গ্যাসটা, তার উপরে আছে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এখন তুমি এখানে প্রশ্ন করতে পারো ভাই এখানে এরকম হওয়ার কারণটা কি? তো আমরা তো তখন গ্রাফের ব্যাখ্যা পড়ে ফেলছি তাই না, এতক্ষণ আমাদের গ্রাফের ব্যাখ্যা আছে যে গ্রাফটা কেন এমন হইলো। তো এখন আমার এখান থেকে বুঝতে হবে যে কে নিচে থাকবে আর কে উপরে থাকবে। তো এই অ্যামাগার বক্র যেটা আছে এটা যখন আমরা স্টাডি করব এখানে আমার বুঝতে হবে যে বিচ্যুতি কিছুর উপর ডিপেন্ড করে। তো প্রথম কথা এই গ্রাফ থেকে আমরা কি পাই, কিছু সিদ্ধান্ত পাই। দেখো কিছু সিদ্ধান্ত আমরা এই গ্রাফ থেকে পাচ্ছি, সিদ্ধান্তগুলো আমরা একে একে লিখে নিই। দেখো তো তুমি এখান থেকে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া, বলো তো এখান থেকে মানে এই 4টা রেখার মধ্যে কোন রেখাটা 1 এর থেকে বেশি পরিমাণ নিচে যাচ্ছে? আমি দেখতেছি 1 এর থেকে বেশি পরিমাণ নিচে যাচ্ছে কিন্তু কে, অ্যামোনিয়া গ্যাসটা, মানে 1 এর থেকে বেশি পরিমাণ বিচ্যুত হচ্ছে। তো বেশি পরিমাণ বিচ্যুত হওয়ার অর্থ তার বিচ্যুতি বেশি না? তো আমি দেখলাম যে এখানে বিচ্যুতি বেশি কার, বিচ্যুতি বেশি হচ্ছে অ্যামোনিয়ার। দেখো তো এরপরে বিচ্যুতি বেশি কার, দেখো তো এরপরে বিচ্যুতি হচ্ছে বেশি কার্বন ডাই অক্সাইডের। দেখো না এরপরে কিন্তু বিচ্যুতি বেশি কার, কার্বন ডাই অক্সাইডের, এরপরে কার হাইড্রোজেনের, এরপরে কার হিলিয়ামের। আমি এগুলো গ্রাফ থেকে দেখেই বুঝতেছি প্রথমে। হ্যাঁ
গ্রাফ থেকে দেখেই বুঝতেছি বিচ্যুতির পরিমাণ। এগুলো সবগুলা কি বিচ্যুতি। এখন আমি এখান থেকে সিদ্ধান্ত জানাবো যে বিচ্যুতিটা বোঝা যাচ্ছে কিভাবে। স্যার দেখো তো অ্যামোনিয়া, আমি যদি অ্যামোনিয়াকে ভালো করে লিখি, অ্যামোনিয়াকে যদি ভালো করে লিখি, দেখো তো অ্যামোনিয়ার মধ্যে কি আছে, এক জোড়া লোন পেয়ার আছে কিনা দেখো তো, এক জোড়া লোন পেয়ার আছে। আর আমরা জানি যাদের লোন পেয়ার থাকে তারা কি অণু, তারা কিন্তু পোলার অণু, তারা কি অণু, পোলার অণু। আর দেখো তো কার্বন ডাই অক্সাইড এটা কি অণু, এটা কিন্তু অপোলার অণু। আর হাইড্রোজেন হিলিয়াম এগুলো সবগুলা কি অপোলার। তাইলে আমি বুঝলাম বিচ্যুতি, বিচ্যুতি সব থেকে বেশি পরিমাণ সবসময় কার হয়, বিচ্যুতি ডিরেক্টলি প্রপোর্শনাল টু পোলার অণু। অর্থাৎ কোনো একটা অণুর মধ্যে যত বেশি পোলারিটি থাকবে, কোনো একটা অণুর মধ্যে যত বেশি পোলারিটি থাকবে, সে তত বেশি কি হবে, সে তত বেশি বিচ্যুত হবে, সে কি হবে, তত বেশি বিচ্যুত হবে। বুঝে গেছে কিনা বলো। তার মানে পোলার অণুর বিচ্যুতির পরিমাণ আমার অপোলার থেকে কি হবে, অপোলার থেকে বেশি হবে। তার মানে যদি আমাকে বলা হয় অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, H2O, হাইড্রো He, এদের মধ্যে বিচ্যুতি কার বেশি, তুমি বলবা অ্যামোনিয়া। ধরো এখানে আমাকে কম্পেয়ার করতে বললো যে, তোমাকে বললো যে কি H2O আর H2S, পানি এবং হাইড্রোজেন সালফাইড, এদের মধ্যে বিচ্যুতি কার বেশি, তুমি বললো এদের মধ্যে বিচ্যুতি হবে কার, পানির বিচ্যুতি বেশি। কারণ কি, পানির পোলারিটি অনেক বেশি, এজন্যে। ওকে, এরপর আমরা দ্বিতীয় যে কথাটা বলি, এতক্ষণ আমরা বুঝলাম যে পোলার অণুর বিচ্যুতি বেশি, কিন্তু এখন অপোলার গুলার মধ্যে দেখো, কার্বন ডাইঅক্সাইডও অপোলার, হাইড্রোজেনও অপোলার, হিলিয়ামও অপোলার। তো এই অপোলার গুলার মধ্যে কম্পেয়ার করা হয় কেমনে, তো অপোলার মধ্যে কম্পেয়ার করা হবে এইভাবে যে যদি অণুগুলো সব অপোলার হয়ে যায় তখন আমি তুলনা করব তার সাইজ দিয়ে। তার মানে সাইজ যত বড় হবে তার বিচ্যুতি তত বেশি হবে। তুমি দেখো যে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু সাইজটা কি, কার্বন ডাইঅক্সাইডের সাইজটা কিন্তু অনেক বড়, কার তুলনায়, হাইড্রোজেনের তুলনায়। এজন্য কার্বন ডাইঅক্সাইডের দেখো স্যার এই গ্রাফে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু বিচ্যুতি কি হয়েছে, এজন্য হাইড্রোজেন থেকে বেশি হয়েছে। দেখো এখানে কিন্তু একবার কমছে আবার একবার বাড়ছে, মানে বিচ্যুতির পরিমাণটা কেমন, বেশি। আর হাইড্রোজেন কি ডিরেক্ট বাড়তে আছে, বাড়তে আছে, কোনো কমার নাম নাই। এরপরে দেখো হাইড্রোজেনের চাইতে ছোট সাইজটা কার, হাইড্রোজেনের চাইতে ছোট সাইজ হইতেছে আমার হিলিয়ামের, এজন্য সে কি সবার লাস্টে। তো এই কথাগুলাই আমার অ্যামাগার বক্র থেকে বুঝতে হবে, এবং অ্যামাগার বক্র যদি দিয়ে থাকে আমার এই সিদ্ধান্তগুলো এখান থেকে বের করতে হবে, যে দেখতে হবে যে কার ভ্যালু বেশি, কার ভ্যালু কম, কে পোলার আর কে অপোলার। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা জাস্ট কম্পেয়ার করা হয় দুইটা ফ্যাক্টর দ্বারা। একটা হচ্ছে কি তোমার অণুটা হয় পোলার না হয় অপোলার, এটা দিয়ে কম্পেয়ার করবে এক নাম্বার। সেকেন্ড কম্পেয়ার করবে যদি সবগুলো অপোলার হয় তাদের সাইজ দ্বারা তুমি কম্পেয়ার করতে পারবা। তো তোমরা কি করো, তোমাদের বাসা তোমাদের হচ্ছে যে পাঠ্য বই, তুমি তোমার পাঠ্য বইটা খুলে দেখো তোমাদের সেখানে কি কি আছে। যেমন দেখবা তোমাদের সেখানে দেখা যাবে নাইট্রোজেন আছে, তারপরে তোমার হাইড্রোজেন আছে, তোমার ওখানে অ্যামোনিয়া আছে, সরি, তারপর তোমার ওখানে কার্বন ডাইঅক্সাইড আছে। বলবো যে এদের মধ্যে কি করো, তুলনা করো। তুমি প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি পোলার অণু। আর আমি তোমাদের একটা ক্লাস কিন্তু নিয়েছিলাম যে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3-এ, যে কিভাবে তুমি পোলার এবং অপোলার অণু চিনবে, তুমি কিভাবে পোলার অণু ভার্সেস অপোলার অণু শর্টকাটে চিনবে, তোমাকে তুমি ক্লাসে পড়াইছিলাম এইগুলা, মনে করে দেখিও। ঠিক আছে, তো শর্টকাট ওয়েটা কি, তুমি দেখবা তাদের লোন পেয়ার আছে কিনা, লোন পেয়ার থাকলে সে পোলার, তাহলে এর বিচ্যুতি কি হবে, বেশি হবে। এরপর দেখো তো নাইট্রোজেনও আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তখন এদের মধ্যে সাইজ বড় কার, এদের মধ্যে সাইজ বড় কার্বন ডাইঅক্সাইডের, এরপরে সাইজ বড় কার, নাইট্রোজেনের, এরপরে বড় কার, হাইড্রোজেনের। এই হলো বিচ্যুতির ক্রম। তো মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের যদি জানি তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না। তো এই হচ্ছে যে কি আমার জিনিসপত্র আর কি। হ্যাঁ, তো মোটামুটি এতটুকু পর্যন্ত পড়ার ফলে আমাদের সিলেবাস মোটামুটি শেষের দিকে আসছে। এখন যা সারা কয়েকটা ক্লাস নিলে চাপটা শেষ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, মোটামুটি আমরা আশা করি বুঝতে পারছি।